তোমরা যারা প্রেজেন্ট আছো চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে দাও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও আমরা এই থার্ড চ্যাপ্টার নিয়ে পড়ব এবং আজকেও কতগুলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আর কি। তো আজকের লেকচারের যে টপিকসগুলো আছে সেগুলো হলো পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, তারপর আছে পোলার অ্যান্ড পোলারিটি, হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন, এগুলো নিয়ে আজকে আমরা এগুলোর সৃজনশীল প্রশ্ন দিয়ে আজকে আমরা আলোচনা করব। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের শর্ত বা সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি, একই চোখে বিভিন্ন ধরনের বন্ধনের উপস্থিতি, পোলারিটি, তারপর আছে পোলার আয়ন ফাজানের নীতি। এগুলি হচ্ছে আজকের লেকচারের অংশ। তো তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারো বা জিজ্ঞেস করতে পারো। আজকের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো সেই কোশ্চেনটা যে টপিকস রিলেটেড আর কি, পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, পোলার অ্যান্ড পোলারিটি, ফাজানের নীতি, এগুলো নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, বা হাইড্রোজেন বন্ধন নিয়েও যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, যেহেতু তোমাকে কারো কোনো কোশ্চেন নেই, আমি সৃজনশীল প্রশ্নগুলোতে চলে যাই। প্রথম সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্নটা হলো পোলারিটি কি? কেউ কেউ বলতে পারবে পোলারিটি কি? কেউ যদি বলতে পারো যে পোলারিটিটা কি, তাহলে সে নিজে মাইক্রোফোন অন করে অ্যান্সার দিতে পারো। আচ্ছা, পোলারিটি হলো তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি বেশি হয়, তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি বন্ধন জোড় ইলেকট্রন তার দিকে টেনে নেয়, ফলে তোমার আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই ব্যাপারটাকে বলা হয় পোলারিটি। তার মানে সমযোজী বন্ধনে আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াটাকে পোলারিটি বলে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, ব্যাখ্যা করো। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদিও একটা তোমার আয়নিক যৌগ, তারপরেও এখানে অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্বটা বেশি হওয়ার কারণে, যেহেতু অ্যালুমিনিয়ামের চার্জ সংখ্যা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, এর চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এর পোলারায়ন করার ক্ষমতা বেশি। আর এর পোলারায়ন করার ক্ষমতা বেশি হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের যে বন্ধন আছে, সেই বন্ধন জোড় ইলেকট্রন অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের মাঝামাঝি থাকে। তো এই অবস্থায় এর চারপাশে 6টা ইলেকট্রন থাকে। তো অষ্টক পূরণের জন্য সে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রনের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়। ঠিক একইভাবে ওই অপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে অ্যালুমিনিয়ামটা আছে, সে এই প্রথম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয় এবং তাদের অষ্টক পূরণ হয়। এভাবে দুইটা অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় এবং এটাই হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। তারপরের প্রশ্নটা হলো উদ্দীপকের এক্স ও ওয়াই এর সাথে ক্লোরিন দ্বারা গঠিত যৌগের দ্রাব্যতা ব্যাখ্যা করো। এক্স এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে N+1s2,
আর যেখানে n এর মান হচ্ছে 2, তার মানে 3s2 ইলেকট্রন বিন্যাস হচ্ছে ম্যাগনেসিয়ামের, আর এখানে হচ্ছে 3s2 3p1, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। তাহলে x এবং y যৌগ দুটো হচ্ছে ম্যাগনেসিয়াম, মৌল দুটো হচ্ছে ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম। তো এখানে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন দ্বারা গঠিত যৌগ হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর ক্লোরিনের সাথে যুক্ত যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এই দুইটা যৌগে অ্যানায়ন কিন্তু একই, তাই এদের দ্রাব্যতা যদি আমাকে ব্যাখ্যা করতে হয় তাহলে ক্যাটায়নের গঠন দিয়ে ব্যাখ্যা করতে হবে, এবং এটা আমরা ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করব। তো ফাজানের নীতি অনুযায়ী তোমার ক্যাটায়নের চার সংখ্যা যত বেশি এবং ক্যাটায়নের আকার যত ছোট হবে তার দ্বারা অ্যানায়নের পোলারায়ন তত বেশি হবে, আর পোলারায়ন যত বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। আর সমযোজী যৌগের দ্রাব্যতা কি হয়? কম হয় পানিতে। তো এখানে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটার ক্লোরাইডের যৌগে ম্যাগনেসিয়ামের ধনাত্মক চার্জের সংখ্যা হচ্ছে 2+, আর অ্যালুমিনিয়ামের চার্জ সংখ্যা হচ্ছে 3+। যেহেতু অ্যালুমিনিয়ামের চার্জ সংখ্যা বেশি এবং অ্যালুমিনিয়াম 3+ এর আকারটা ছোট ম্যাগনেসিয়াম 2+ থেকে, তাই এর দ্বারা ক্লোরাইড আয়নের পোলারায়নটা বেশি ঘটে। আর পোলারায়নটা বেশি ঘটার কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে তার দ্রাব্যতাও কম হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতাটা বেশি। এটা হলো গ নম্বর প্রশ্নের ব্যাখ্যা। তারপর আসবো হচ্ছে আমরা ঘ নম্বর প্রশ্নে। প্রশ্ন হলো উদ্দীপকের কিউ ও আর এর হাইড্রাইড যৌগের ভৌত অবস্থা বিশ্লেষণ করো। কিউ মৌলটা হচ্ছে 2s2 2p4 লাস্ট ইলেকট্রন বিন্যাস, এটা হলো অক্সিজেনের, আর 3s2 3p4 এটা হচ্ছে সালফারের। তো অক্সিজেন দ্বারা গঠিত যৌগটা হাইড্রাইড যৌগ হচ্ছে পানি, আর সালফার দ্বারা গঠিত যৌগটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই দুইটা যৌগের মধ্যে H2টা হচ্ছে তরল আর H2S হচ্ছে গ্যাসীয়। এটা ব্যাখ্যা করব আমরা হাইড্রোজেন বন্ধন দ্বারা। তো প্রথমে আমরা ওই হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তগুলো এখানে একটু আলোচনা করে নিব। যে পানির অণুতে মানে H2O-তে তোমার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের তড়িৎ হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তো অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যে তড়িৎ পার্থক্য বেশি হওয়ার কারণে এবং অক্সিজেনের আকার ছোট ও এতে মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে পানির অণুগুলোর মধ্যে পাশাপাশি দুটো অণুর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। আর এই হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে অণুগুলো পরস্পর অনেক কাছাকাছি থাকে এবং এরা কক্ষ তাপমাত্রায় তরল হয়। আর হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে সালফারের তড়িৎ হচ্ছে 2.4 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তো এখানে তড়িৎ পার্থক্যটা কম, তারপর আবার সালফারের আকার বড়, এই কারণে হাইড্রোজেন সালফাইড অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কিন্তু গঠিত হয় না। আর হাইড্রোজেন বন্ধন গঠিত না হওয়ার কারণে এদের মধ্যে শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়ালস বল ক্রিয়াশীল থাকে এবং এরা কক্ষ তাপমাত্রা গ্যাসীয় হয়। এটাই হলো এই প্রশ্নের ব্যাখ্যা। কারো কোনো কোশ্চেন থাকলে এখানে জিজ্ঞেস করতে পারো। স্যার ঘ নাম্বারের অ্যানসারটা কি আরেকবার বলা যায়? মানে হ্যাঁ, এই অক্সিজেন আর সালফার তো স্যার একই গ্রুপে।
আচ্ছা, আবার বলতেছি। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কেন? আচ্ছা, বলতেছি। অক্সিজেন এবং সালফার একই গ্রুপে হওয়া সত্ত্বেও অক্সিজেনের তড়িৎচুম্বকতাটা বেশি। যেহেতু অক্সিজেনের আকার ছোট, তাই তার শেষ কক্ষপথে তুমি যখন আরেকটা ইলেকট্রন নিয়ে আসবা, সেই ইলেকট্রনটাকে সে আরো দৃঢ়ভাবে কি করতে পারবে? আকর্ষণ করতে, মানে সরি, যেহেতু অক্সিজেনের আকারটা ছোট, তাই সমযোজী বন্ধনের আবদ্ধ থাকার সময় অক্সিজেনের নিউক্লিয়াস কি করতে পারবে? বন্ধনজোড় ইলেকট্রনকে বেশি বলে নিজের দিকে আকর্ষণ করতে পারবে। আর সালফারের যেহেতু আকারটা বড়, তারও কিন্তু তোমার কার্যকর ধনাত্মক চার্জের সংখ্যা আর অক্সিজেনের কার্যকর ধনাত্মক চার্জের সংখ্যা সমান। কিন্তু যেহেতু সালফারের আকারটা বড়, তাই সে যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন বন্ধনজোড় ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটা কম থাকে। আকার বড়, তাই বন্ধনজোড় ইলেকট্রনের দূরত্বটাকে নিউক্লিয়াস থেকে অনেক বেশি। তো এই আকর্ষণ বল কম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে তাদের তড়িৎচুম্বকতাটা চেঞ্জ হয়। তো অক্সিজেনের তড়িৎচুম্বকতা হচ্ছে 3.5 আর সালফারও হচ্ছে 2.4। এখন হাইড্রোজেন বন্ধন গঠন করার শর্ত হচ্ছে হাইড্রোজেন অবশ্যই একটা অধিক তড়িৎঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকতে হবে। তো অক্সিজেন কিন্তু একটা অধিক তড়িৎঋণাত্মক মৌল, যার তড়িৎঋণাত্মকতা হচ্ছে 3.5 আর সালফারের হচ্ছে 2.4। তাহলে বোঝাই যাচ্ছে অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা বেশি। দ্বিতীয়ত হচ্ছে ওই অধিক তড়িৎঋণাত্মক পরমাণুটার আকার ছোট হইতে হবে। তো অক্সিজেনের আকার কিন্তু সালফার থেকে ছোট, যথেষ্ট ছোট। তারপরে তৃতীয় শর্ত হচ্ছে তাদের মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে। তো অক্সিজেন, মানে পানির অণুর অক্সিজেন, এই তিনটা শর্তই পূরণ করতেছে। সে অধিক তড়িৎঋণাত্মক, তার আকার ছোট এবং তার কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে। এই জন্য পাশাপাশি দুটা আহ, আহ, পানির অণু যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন একটার আংশিক ধনাত্মক প্রান্ত আরেকটার আংশিক ঋণাত্মক প্রান্তের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়, ফলে তৈরি হয়ে যায় হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, আর হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন এবং সালফারের মধ্যে তড়িৎচুম্বকতার পার্থক্যটা খুব কম, হ্যাঁ, তাহলে এখানে কি তোমার আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে? প্রশ্নটা কে যেন জিজ্ঞেস করছিল, মানে যে আরেকবার ব্যাখ্যা করতে বলছিলা, নামটা ভুলে গেলাম। জায়েদ, জায়েদ তুমি হয়তো জিজ্ঞেস করছিলা। তো এখানে তোমাকে আমি আবার জিজ্ঞেস করছি, একটু দেখো এটা তুমি মনে করতে পারো কিনা, যে তড়িৎচুম্বকতার পার্থক্য যদি 0.4 এর কম হয়, তখন সেটাকে কি আমরা সমযোজী যৌগ বলি না পোলার সমযোজী যৌগ বলি? বলতে পারবা? স্যার এটা খেয়াল নাই স্যার। আচ্ছা, আমি বলে দিচ্ছি। সাধারণত যখন দুইটা পরমাণুর মধ্যে তড়িৎচুম্বকতার পার্থক্য 0 হয়, মানে বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে তড়িৎচুম্বকতার পার্থক্য 0 হয়, সেটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ। আর যদি 0.1 থেকে 0.4 এর মধ্যে হয়, তাহলে শুধু হচ্ছে সমযোজী যৌগ। যদি 0.4 থেকে বেশি হয়, মানে 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তাহলে সেটাকে আমরা বলি পোলার সমযোজী যৌগ। তো হাইড্রোজেন বন্ধন গঠনে একটা অন্যতম কারণ হচ্ছে ওই যৌগের মধ্যে কিন্তু তোমার ডাইপোল থাকে, মানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত থাকে। তো এরকম যখন দুইটা ডাইপোল পরস্পরের কাছাকাছি আসে, তখন একটার আংশিক ধনাত্মক হাইড্রোজেনের সাথে আরেকটার আংশিক ঋণাত্মক প্রান্তের মধ্যে কিন্তু আকর্ষণ বলের প্রভাবে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয়। তো এখন এই হাইড্রোজেন সালফাইডে তোমার হাইড্রোজেন এবং সালফারের মধ্যে তড়িৎচুম্বকতার পার্থক্য যেহেতু খুব কম, 0.3, তাহলে এটা তো পোলার সমযোজী যৌগ না, এটা অপোলার সমযোজী যৌগ। এখানে তো ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হবে না। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন গঠন করা কি সম্ভব? সম্ভব না। আরেকটা কথা হচ্ছে, এখানে সালফারের আকারও বড়, যদিও তার কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে, কিন্তু বাকি দুইটা শর্ত সে পূরণ করতে পারছে না, তাই হাইড্রোজেন সালফাইডে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। এখানে শুধুমাত্র অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল ক্রিয়াশীল থাকে। ঠিক আছে, এই জন্য এটা গ্যাসীয়। তো অনেকগুলো কথাই বললাম, তার মধ্যে মূল কারণ হলো সালফারের তড়িৎচুম্বকতা কম, আকার বড়। এ কারণে হাইড্রোজেন সালফাইডের মধ্যে কোনো আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না, এবং অণুগুলোর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না, তাই এটা গ্যাসীয়। ওকে, জি স্যার। ওকে, এর নেক্সট কোশ্চেন আমরা যাই। এখানে যে পর্যায় সারণীটা দেওয়া আছে, এখানে গ্রুপ 2, গ্রুপ 13
এবং গ্রুপ 15 দেওয়া আছে। আর তৃতীয় চতুর্থ পর্যায়ের মৌল হচ্ছে পি ও কিউ। আর গ্রুপ 13 এর তৃতীয় পর্যায়ের মৌল হলো আর। আর গ্রুপ 15 এর তোমার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল হলো এক্স ও ওয়াই। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া কি? কে বলতে পারবে এটা? অসামঞ্জস্য বিক্রিয়া কি? কেউ কি বলতে পারবা? আচ্ছা, অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়ায় একই পদার্থের একই সাথে জারণ ও বিজারণ ঘটে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। কোন পদার্থের একই সাথে জারণ ও বিজারণ ঘটবে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। যেমন এখানে ক্লোরিনের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করতেছি। স্যার মানে একই বিক্রিয়াতে জারণ এবং বিজারণ দুইটাই হবে? হ্যাঁ, একই বিক্রিয়াতে ওই পদার্থের জারণও ঘটবে আবার বিজারণও ঘটবে। আমি একটা উদাহরণ দিয়ে এটাকে একটু ব্যাখ্যা করি। যেমন ধরো ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করতেছি। এখান থেকে একটা যৌগ হবে সোডিয়াম হাইপোক্লোরাইট, আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তো ক্লোরিন যখন অণু হিসেবে থাকে তখন কিন্তু এর জারণ সংখ্যা হচ্ছে 0। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে 0। আর এখান থেকে যে সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি করলো, এখানে কিন্তু সবসময় অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। অক্সিজেনের -2 আর সোডিয়ামের +1, তাহলে ক্লোরিনেরটা কত? অক্সিজেন হচ্ছে -2 আর সোডিয়ামের +1, তাহলে ক্লোরিনেরও এখানে +1 হবে। তাহলে ওভারঅল যৌগটার জারণ সংখ্যা হবে 0। তো এখানে যেহেতু ক্লোরিনের জারণ সংখ্যা +1, তাহলে ক্লোরিন 0 থেকে যদি +1 হতে যায় তাহলে তাকে ইলেকট্রন কি করতে হবে? ত্যাগ করতে হবে। ইলেকট্রন ত্যাগ মানে কিন্তু জারণ। তাহলে এই জায়গায় ক্লোরিনের জারণ ঘটলো। আর যেখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে সেখানে ক্লোরিনের জারণ সংখ্যা কিন্তু -1। তাহলে 0 থেকে -1 হলে সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই জায়গায় ক্লোরিনের বিজারণ ঘটলো। তাহলে এই যে ক্লোরিন ছিল, ক্লোরিনের একটা পরমাণুর জারণ ঘটলো আর একটা পরমাণুর বিজারণ ঘটলো। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। একই সাথে জারণও ঘটলো, বিজারণও ঘটলো। এর পরের প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন সালফাইড শুধু বিজারক হিসেবে কাজ করে। এটার ব্যাখ্যা হচ্ছে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2। তো নরমালি সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p4। 3s2 3p4 এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। আর যখন সালফাইড হয় তখন তার শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p6। তার মানে অষ্টক পূরণ হয়ে গেছে। যেহেতু হাইড্রোজেন সালফাইডে সালফারের অষ্টক পূরণ হয়ে গেছে, তাই সে কিন্তু তার শেষ কক্ষপথে আর কোনো ইলেকট্রন গ্রহণ করতে চাবে না। আর ইলেকট্রন গ্রহণ করতে না চাইলে সে কিন্তু আর জারক হিসেবে কাজ করতে পারবে না, কারণ জারকের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে হাইড্রোজেন সালফাইডে যেহেতু সালফার অষ্টক পূরণ হয়ে গেছে, তাই সে আর ইলেকট্রন গ্রহণ করে না, তাই সে জারক হিসেবে কাজ করে না, সে শুধুমাত্র বিজারক হিসেবে কাজ করে। তার মানে এখানে সালফার ইলেকট্রন ত্যাগ করে তার জারণ সংখ্যা 0 হতে পারে, মানে 2- থেকে ইলেকট্রন ত্যাগ করে 0 হতে পারে, অথবা এর জারণ সংখ্যা 4+ হতে পারে, আরো ইলেকট্রন ত্যাগ করে 4+ হতে পারে। তো যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করতেছে, এটা হচ্ছে বিজারকের কাজ। তাহলে এই দুটো উদাহরণ দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো যে হাইড্রোজেন সালফাইড জারক হিসেবে নয়, শুধুমাত্র বিজারক হিসেবে কাজ করতে পারে। তারপরের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের এক্স ও ওয়াই এর হাইড্রাইডের মধ্যে কোনটি ক্ষারকীয়, মানে বেশি ক্ষারকীয়, ব্যাখ্যা করো। তোমরা বলতে পারবা এক্স ও ওয়াই এর হাইড্রাইড গুলো কি কি? এক্সটা কি এবং ওয়াইটা কি?
হচ্ছে নাইট্রোজেন স্যার নাইট্রোজেন আর ফসফরাস। নাইট্রোজেন আর ফসফরাস, এবং এদের হাইড্রেট হচ্ছে অ্যামোনিয়া এবং ফসফিন। এখন কেউ কি বলতে পারবা যে অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে কোনটি অধিক ক্ষারকীয়? কেউ যদি বলতে পারো তাহলে হ্যান্ড রেজ করো। কোনটি অধিক ক্ষারকীয়? এখানে অ্যামোনিয়া, স্যার ফসফোনিয়া না স্যার? না ফসফোনিয়াম না, অ্যামোনিয়াই অধিক ক্ষারকীয়। NH3 স্যার। এটা ব্যাখ্যাটা কি? এটা ব্যাখ্যাটা বলতে পারবা কেন? আচ্ছা, এটার মূল কারণ হলো আমরা লুইস অ্যাসিড মতবাদ, মানে লুইস অম্লক্ষারক মতবাদ দিয়ে ব্যাখ্যা করব। লুইস মতবাদ অনুযায়ী যে সকল পদার্থ ইলেকট্রন জোড়া দান করতে পারে তারাই হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, যে সকল পদার্থ ইলেকট্রন জোড়া দান করতে পারে। তো এখানে অ্যামোনিয়াতে নাইট্রোজেনে একটা মুক্ত জোড়া আছে, ফসফিনেও ফসফরাসে একটা মুক্ত জোড়া ইলেকট্রন আছে যেটা সে দান করতে পারে, এই জন্য দুইজনই ক্ষারীয়। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বল বল, শুনছি। স্যার যদি বলি যে এন থেকে পি এর পারমাণবিক ব্যাসার্ধ বেশি, যার জন্য ইলেকট্রন মেঘের নিট ঘনত্ব এন পরমাণুতে বেশি থাকে, ফলে পি অপেক্ষা এন পরমাণুর ইলেকট্রন প্রদান ক্ষমতা বেশি হয়, যার জন্য NH3 মানে বেশি ক্ষার ধর্ম প্রদর্শন করতে পারে। হ্যাঁ, মোটামুটি তোমার এরকম বলতে পারি? না, একদম এভাবে বললে হবে না, তবে মানে কাছাকাছি গেছে তোমার আনসারটা। সেটা নাইট্রোজেন আকার ছোট, এটা দিয়ে ব্যাখ্যা করতে হবে, তবে এটা অন্যভাবে। সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন আকার ছোট, আবার নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কি ফসফরাস থেকে বেশি না? নাইট্রোজেন হচ্ছে 3, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। হ্যাঁ 3, হ্যাঁ, আর যার জন্য ফসফরাসের পিএইচ 2.5। বন্ধনের তুলনায় NH বন্ধন নাইট্রোজেনের রাইট, দিকে আকৃষ্ট হয়। হ্যাঁ এইভাবে তারপর তোমার স্যার ব্যাখ্যা করবে। স্যার দুইটা ব্যাখ্যাই তো দিতে হবে না স্যার? না, দুইটাই দরকার নাই। পরে যেটা বলছো ওইটা দিলেই এনাফ। সেটা হচ্ছে নাইট্রোজেনের যেহেতু তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাই নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধনের, মানে NH বন্ধনের ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে বেশি থাকে। আর ফসফরাসের যেহেতু তড়িৎ-ঋণাত্মকতা কম, তাই এই বন্ধন জোড় ইলেকট্রন কিন্তু ফসফরাসের বেশি একটা কাছে থাকে না। আর যেহেতু নাইট্রোজেনের আকার ছোট, তাই আর ইলেকট্রনগুলো তার দিকে বেশি থাকে, তাই নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রনের ঘনত্বটা বেশি। শুধু নাইট্রোজেনের কথা বলে ইলেকট্রন ঘনত্বটা বললে হবে না, ওটা বলতে হবে নাইট্রোজেনের যেহেতু আকার ছোট এবং তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাই বন্ধন জোড় ইলেকট্রনগুলো নাইট্রোজেনের কাছাকাছি থাকে, তাই নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। আর ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে, তার ইলেকট্রন দান করার ক্ষমতা তত বেশি হবে। এই জন্য অ্যামোনিয়া অধিক ক্ষার ধর্মী। ঠিক আছে, এই জন্য এতটুকু শুধু সংশোধন করলে হবে তোমার এই জায়গায়, যে তুমি যেটা বলছো নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি, এই কথাটা বলার আগে বলতে হবে নাইট্রোজেনের আকার ছোট এবং তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে NH বন্ধনের ইলেকট্রনগুলো নাইট্রোজেনের কাছাকাছি থাকে, তাই নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়। আর ইলেকট্রন ঘনত্ব যত বেশি, তার ইলেকট্রন দান করার ক্ষমতাও বেশি। আর ফসফরাসের আকারও বড়, তড়িৎ-ঋণাত্মকতাও কম, তাই এই বন্ধন জোড় ইলেকট্রন ফসফরাসের খুব বেশি একটা কাছে থাকে না, কারণ ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা কিন্তু 2.1 অ্যাকচুয়ালি। ফসফরাসের 2.1, হাইড্রোজেনের 2.1। তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কিন্তু আসলে দুইটা পরমাণু বলতে গেলে মাঝামাঝিই থাকবে। তো সেই ক্ষেত্রে ফসফরাসের চারপাশে ইলেকট্রন মেঘের ঘনত্বটা কম থাকে, আর তার দান করার ক্ষমতাও কমে যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে পি, কিউ ও আর এর কার্বনেটগুলোর তাপীয় বিয়োজনের ক্রম বিশ্লেষণ করো। এখানে পি কি, কিউ কি এবং আরটা কি, এগুলা একটু ব্যাখ্যা করতে হবে। পি কি, কে বলতে পারবা? পি, কিউ এবং আর, এই তিনটা কি? স্যার পি হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর আর কিউ হচ্ছে ক্যালসিয়াম, হ্যাঁ, আর আর হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। তাহলে এখানে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা হচ্ছে সংকেত। ক্যালসিয়ামটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর অ্যালুমিনিয়াম
কার্বনেট এখানে সংকেত। এখন বিয়োজনের ক্রম এটা কিভাবে ব্যাখ্যা করব, কেউ বলতে পারবা? কোনটার বিয়োজন তাপ বেশি, কোনটার বিয়োজন তাপ কম? এখানে কিন্তু আয়নিক ধর্ম এবং সমযোজী ধর্ম এগুলো দিয়ে ব্যাখ্যা দিতে হবে। এই তিনটা যৌগের ক্ষেত্রে অ্যানায়ন কিন্তু সেম, কার্বনেট। ক্যাটায়ন গুলো হচ্ছে ভিন্ন। একটা ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, আর একটা হচ্ছে ক্যালসিয়াম 2+। ফাজানের নীতিটা কি বলে? চার সংখ্যা যত বেশি, ওই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়ন করার ক্ষমতা তত বেশি। আবার আকার যত ছোট, ক্যাটায়নের আকার যত ছোট হবে, তার দ্বারা অ্যানায়নের পোলারায়ন তত বেশি হবে, তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। প্রথমে আমরা একই পর্যায়ের ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+ এর কথা চিন্তা করি। যেহেতু অ্যালুমিনিয়াম 3+ এর চার্জ ঘনত্ব বেশি, মানে পজিটিভ চার্জের পরিমাণটা বেশি এবং এর আকারও ছোট, কারণ অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 আর এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। যেহেতু 3+, তাই ইলেকট্রন সংখ্যা 10। তাহলে এই 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে অধিক বলে আকর্ষণ করবে, ফলে তার আকারটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। যেহেতু অ্যালুমিনিয়াম 3+ এর আকারটা অনেক ছোট, তাই এর দ্বারা কার্বনেট আয়নের পোলারায়নটা বেশি ঘটবে। আর পোলারায়ন বেশি ঘটার কারণে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। আর যার সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার কিন্তু বিয়োজন তাপ কম। সমযোজী যৌগের কিন্তু বিয়োজন তাপ কম। তাহলে অ্যালুমিনিয়াম কার্বনেটের বিয়োজন তাপের মানটা কম। তারপর আসি আমরা ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে। ওখানে অ্যালুমিনিয়ামটা সবচেয়ে কম। এবার আসি ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে শুধু একটাই ব্যাখ্যা, যেহেতু দুজনের ক্যাটায়নের চার সংখ্যা সমান, তাহলে হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট, তার পোলারায়ন করার ক্ষমতা তত বেশি। তো ম্যাগনেসিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+ এর মধ্যে ম্যাগনেসিয়াম 2+ এর কিন্তু আকার ছোট। আকার ছোট হওয়ার কারণে তার পোলারায়ন করার ক্ষমতা বেশি এবং তার দ্বারা কার্বনেট আয়নের পোলারায়ন বেশি ঘটবে। তার সমযোজী বৈশিষ্ট্য ক্যালসিয়াম 2+ থেকে বেশি হবে। তাই ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন তাপটা কিন্তু তোমার ক্যালসিয়াম কার্বনেট থেকে কম। তাহলে এখান থেকে আমরা ক্রমটা বলতে পারি, সবচেয়ে কম হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, আর সবচেয়ে বেশি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের। ঠিক আছে, এটাই হলো ব্যাখ্যা এবং এটা আমরা ফাজানের নীতি দিয়ে আলোচনা করলাম। নেক্সট কোশ্চেন। এখানেও কয়েকটা মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বন্ধন কি? হাইড্রোজেন বন্ধনের স্যার আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার তীব্রতা ঋণাত্মক পরমাণুর সাথে স্যার সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন পরমাণু প্রতিবেশী উন্মুক্ত ইলেকট্রন সমৃদ্ধ পরমাণুর সাথে আকর্ষণ বলের মাধ্যমে দুর্বল বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাকে হাইড্রোজেন বন্ধন বলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডে কি কি বন্ধন বিদ্যমান, এটা কি বলতে পারবা? তিনটা বন্ধন আছে স্যার। হ্যাঁ কি কি জি স্যার। বলো। সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং কি স্যার আয়নিক বন্ধন থাকে। আচ্ছা, সমযোজী বন্ধন কার কার মধ্যে? জি স্যার। স্যার এই অ্যামোনিয়া অণু গঠনের সময় স্যার তিনটা হাইড্রোজেন অণু সমযোজী বন্ধনের মাধ্যমে NH3 গঠন করে। তবে রাইট। আরেকটা হাইড্রোজেন অণু নাইট্রোজেনের বাকি দুটো ইলেকট্রনের সাথে স্যার সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে NH4+ গঠন করে। আচ্ছা, তাহলে তারপর স্যার ক্লোরিন আয়নটা আয়নিক বন্ধনের মাধ্যমে। হ্যাঁ কারেক্ট। তাহলে এখানে নাইট্রোজেনের মুক্তজোড়ের সাথে H+ আয়নটার মধ্যে সন্নিবেশ বন্ধন, আর এই অ্যামোনিয়াম আয়নের সাথে, মানে যে অ্যামোনিয়াম আয়নটা গঠন করে H+ এর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে, সেই অ্যামোনিয়াম আয়নের সাথে ক্লোরিনের মধ্যে বিদ্যমান হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ই ও এল দ্বারা গঠিত যৌগ পানিতে কিভাবে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয় ব্যাখ্যা করো। এখানে ইটা কি আর এলটা কি? কেউ বলতে পারবা ই কি এবং এল কি?
স্যার নাইট্রোজেন পি ই হ্যাঁ। নাইট্রোজেন হ্যাঁ, আর ই নাইট্রোজেন, আর এল এল হচ্ছে স্যার ক্লোরিন। ক্লোরিন। আচ্ছা, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। এটা কিভাবে পানিতে দ্রবীভূত হয় কেউ কি ব্যাখ্যা করতে পারবা? মানে মূলনীতিটা কি আসলে, একটা সমযোজী যৌগ সাধারণত কিভাবে পানিতে দ্রবীভূত হয়? স্যার পারবো স্যার। হ্যাঁ, বলো। স্যার স্যার নাইট্রোজেন পোলার আয়ন সৃষ্টির মাধ্যমে। আগে হ্যাঁ, আগে ইয়া ব্যাখ্যা করো একটু, নেহাল। হ্যাঁ, তুমি একটু ব্যাখ্যা করো। ও আগে স্যার হ্যাঁ। নাইট্রোজেন এবং ক্লোরিনকে পানিতে দ্রবীভূত করা হলে তখন আহ, এর নাইট্রোজেন এবং ক্লোরিনের চারদিকে পানির অণুগুলো স্যার পানির অণুগুলো স্যার কি বলে এটাকে আকর্ষিত হয়। ধেয়ে আসে তখন স্যার। হ্যাঁ, আকর্ষিত হয় স্যার। তখন নাইট্রোজেনের যেহেতু স্যার প্লাস ধনাত্মক, তখন এর চারদিকে অক্সিজেন এবং ক্লোরিনের চারদিকে হাইড্রোজেনের অণুগুলো স্যার আকর্ষিত হয়। তখন স্যার এর ল্যাটিস শক্তি থেকে স্যার হাইড্রোজেন শক্তি বৃদ্ধির ফলে এটা দ্রবীভূত হয় স্যার। আচ্ছা, এটা কিন্তু আয়নিক যৌগ না, তাহলে এইভাবে ল্যাটিস শক্তির কথাটা কি আনাটা কি ও, ঠিক এটা তো হয়েছে? সমযোজী যৌগ স্যার। হ্যাঁ, তাহলে তুমি যে না ব্যাখ্যা না দিচ্ছ এটা স্যার, তো এটা তো ঠিক হয় নাই। হ্যাঁ, আচ্ছা, আর কেউ কি বলতে না পারবা? না আমি পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ কি বলতে পারবা কিভাবে এই যৌগটা পানিতে দ্রবীভূত হবে? আচ্ছা, এটা আম, একটা সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে তার যে কেন্দ্রীয় পরমাণু, যেমন এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে, অথবা তার ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এটা হচ্ছে শর্ত। হ্যাঁ, হয় কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে অথবা তার ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে, তাহলে সেই যৌগটা পানির সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হতে পারবে। এবং সে যখন পানির অণুর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হবে, তখন এই দুটা অণু পরস্পরের কাছাকাছি আসার কারণে তাদের মধ্যে বিক্রিয়া হবে এবং যৌগটা পানিতে দ্রবীভূত হবে। এখন এখানে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডে নাইট্রোজেনের কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? আর এই মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে সে পানির অণুর হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হতে পারে। এই যে নাইট্রোজেনের একটা মুক্তজোড় আছে, সেই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে পানির অণুর যে আংশিক ধনাত্মক হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনের সাথে সে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়। একই সাথে পানির অণুর যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের কাছেও কিন্তু দুইটা মুক্তজোড় আছে, তাই না? আবার ক্লোরিন যে আছে, সেই ক্লোরিনের কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে। তাহলে অক্সিজেন তার মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে ক্লোরিনের সাথে একটা সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হবে। এর ফলে কি হবে? নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং পানির অণু এটা পরস্পরের কাছাকাছি আসবে এবং এদের মধ্যে বিক্রিয়া হবে। তখন অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ধনটা ভেঙে ইলেকট্রনগুলো চলে যাবে অক্সিজেনের কাছে, আর নাইট্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধন ছিল সেটা ভেঙে ইলেকট্রনগুলো চলে যাবে নাইট্রোজেনের দিকে। ফলে এখান থেকে এইভাবে বন্ধনটা ভেঙে যাবে এই জায়গায়, আর অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে এই জায়গায় বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গেলে এখান থেকে তৈরি হয়ে যাবে NHCl2, কারণ নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা তখন তৈরি হয়ে যাবে ডাইক্লোরো অ্যামোনিয়া। আর এই জায়গায় পানি অণুর হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন এসে যুক্ত হয়ে তৈরি করবে হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, ঠিক আছে? তো এইভাবে আরো দুইটা পানির অণু এই ডাইক্লোরো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে এবং দুইটা ক্লোরিনকে প্রতিস্থাপন করে অ্যামোনিয়াতে পরিণত করবে এবং আরো দুই অণু হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হবে। এইভাবে আসলে এই সমযোজী যৌগটা পানিতে দ্রবীভূত হয়। তাহলে এই পি ব্লক মৌলের বৈশিষ্ট্য পড়ার সময় বা সমযোজী বৈশিষ্ট্য পড়ার সময়, সমযোজী যৌগ পড়ার সময় অবশ্যই এটা খেয়াল রাখবা, ওই সমযোজী যৌগের মধ্যে আসলে কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা বা তার ফাঁকা ডি অরবিটাল আছে কিনা, যার মাধ্যমে সেই যৌগটা কি হতে পারে? পানিতে দ্রবীভূত হতে পারে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে Al তারপর Gl ও Jl যৌগের পানিতে দ্রাব্যতা বিশ্লেষণ করো। এটা কি এখানে? স্যার লিথিয়াম। লিথিয়াম। তারপরে জি, স্যার সোডিয়াম মেবি। হ্যাঁ, মেবি না, সোডিয়ামই, ঠিক আছে। তারপরটা হচ্ছে পটাশিয়াম। তাহলে যৌগগুলো হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং
পটাশিয়াম ক্লোরাইড, এই যৌগগুলোর দ্রাব্যতা যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে কিভাবে করব? তৈরিতাপকতা পার্থক্য দিয়ে। ফাজারের নীতি দিয়ে ব্যাখ্যা করব। ফাজারের নীতি অনুযায়ী জি স্যার। এই সবগুলা ক্ষেত্রে তো অ্যানায়ন সেম, ক্লোরাইড আয়ন, তাহলে এখানে ব্যাখ্যা করতে হবে ওই ক্যাটায়নের আকার দিয়ে। ক্যাটায়নের আকার যত ছোট হবে তার পোলারায়ন করার ক্ষমতা তত বেশি হবে, আর পোলারায়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, আর সমযোজী যৌগের দ্রাব্যতা কি হয়? কম হয়। তো সেভাবে চিন্তা করলে তোমার লিথিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সবচেয়ে কম, তারপর সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, উল্টা হবে নিচের থেকে উপরের দিকে। হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি হবে দ্রাব্যতা। পটাশিয়াম, হ্যাঁ, স্যার। দ্রাব্যতার বিষয়টা, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে এই প্রশ্নগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে এবং ফাজারের স্যার নীতি ঘ নাম্বারে এতটুকু ব্যাখ্যা দিলে হবে স্যার? ঘ নাম্বারে? হ্যাঁ হ্যাঁ, তুমি তো প্রথমে মৌলগুলো আইডেন্টিফাই স্যার। করতেছ, তাই না? তারপর যৌগগুলো লিখতেছো, তারপর তোমাকে ফাজারের নীতি স্যার। কথাটা বলতে হবে। ফাজারের নীতি বলে ওইটাকে ব্যাখ্যা করে তারপর তোমাকে ক্রমটা দিতে হবে। খালি তুমি যে ফাজারের নীতি একটু বললে হবে না যে ক্যাটায়নের জি, আকার স্যার। যত ছোট হয় তার দ্বারা পোলারায়ন করার ক্ষমতা তত বেশি হয়, শুধু এতটুকু বললে হবে না। ওইটা বলবা যে ক্যাটায়নের আকার ছোট হলে তার নিউক্লিয়াস থেকে অ্যানায়নের শেষ কক্ষপথের দূরত্বটা কমে যায়, আর দূরত্ব কম হলে ওই নিউক্লিয়াসটি কি করতে পারে? অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বেশি বলে তার দিকে আকর্ষণ করতে পারে, তাই পোলারায়নটা বেশি হয়। আর পোলারায়ন যত বেশি হচ্ছে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হচ্ছে, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে তার দ্রাব্যতা কম হবে, কারণ সমযোজী যৌগের পানিতে দ্রাব্যতা কম। ঠিক আছে? তাহলে এতটুকু লিখলে এনাফ, স্যার। এর চেয়ে বেশি আর কিছু লেখার দরকার নেই এই প্রশ্নের জন্য। ওকে, ঠিক আছে, এই পর্যন্তই আজকের লেকচারটা। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব, কর্মমুখী রসায়ন। আচ্ছা, যেহেতু তোমাদের আর কারো কোনো কোশ্চেন নাই, আমি ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।